গল্পতরু চ্যানেলে আপনাদের সাথে আছি আমি রাজ। পড়ছিলাম মোহাম্মদ সাইফের উপন্যাস ডিয়ার লাইফ। পড়ছি এর ষষ্ঠ ও শেষ পর্ব। আমি মোহাম্মদ সাইফ। এবারের বইমেলায় প্রকাশিত হয়েছে আমার একটি নতুন উপন্যাস। উপন্যাসটির নাম এই লাশ তার খুনিকে ভালোবাসে। আমার এই উপন্যাসটি সহ আমার সকল উপন্যাস পাওয়া যাচ্ছে শিকড় প্রকাশনের স্টলে। শিকড় প্রকাশনের স্টল নাম্বার 641 থেকে 645। এই লাশ তার খুনিকে ভালোবাসে মূলত একটি প্রেমের উপন্যাস, তবে এখানে আছে দ্রোহ, আছে নিয়তি। ট্র্যাজিক এই উপন্যাসটি আপনাদের ভালো লাগবে, এটা আমার বিশ্বাস। 10 বছর পর আমাদের উঠানে পা রাখলাম আমি। অনেক কিছুই বদল হয়েছে এই 10 বছরে, তবে একটু বদলায়নি আমাদের উঠানের রং। মাটিতে এখনও চিকচিক করছে আমাদের শৈশবের জ্যোৎস্নার দাগ। এখনও শুনতে পাচ্ছি আমাদের 4 ভাই বোনের পায়ের শব্দ। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে আছি উঠানে। দেখলাম ঘর থেকে উঠানে নামছে ভাবি। ভাবি আমাকে দেখে প্রথমে চিনতে পারেনি। আমি ভাবি বলে ডাক দিতেই ভাবি হাতের গামলাটা মাটিতে রেখে জড়িয়ে ধরল আমাকে। আমাদের আগে থেকে খবর দিসনি কেন চন্দন? ভাবি আমার হাতটা ধরে টানতে টানতে বারান্দায় নিয়ে গেল। উঠান পেরিয়ে 5টা সিঁড়ি, তারপর বারান্দা। মোজাইক পাথরে এখন ঝলমল করছে সিঁড়িগুলো। এ সিঁড়িতে বসে আমরা দেখেছি বাবা মার লাশ। এ সিঁড়িতেই ফুপু শুনিয়েছে হাজারো গল্প। সিঁড়িগুলোর প্রতিটি ধাপ যেন এক একটি স্মৃতির স্তর। মোজাইক পাথরের খসখসে উল্টো পিঠে চাপা পড়েনি একটাও সেই স্মৃতির কুচি। আমার অনেকক্ষণ সময় লাগলো এ 5টা সিঁড়ি পার হতে। বারান্দায় উঠে মনে হচ্ছে আমার পা জড়িয়ে ধরেছে অজস্র স্মৃতির রেণু। ভাবির চিৎকারে সবাই ছুটে এলো। আমাকে দেখে বাচ্চাদের মতো শুরু করল রঞ্জুদা, রাশেদ ভাই, বিনা। আমি হারিয়ে গেলাম ওদের বুকে। রক্তের বন্ধনের চেয়েও আমাকে শক্ত করে বাঁধল স্মৃতির বন্ধন। চাচা, চাচা, আমার জন্য কি এনেছ? ব্যাগ ধরে টানাটানি করছে বন্যা আর পার্থ। আমি ব্যাগ খুলে এক একটা উপহার দিচ্ছি ওদের হাতে, আর খুশিতে চিকচিক করে উঠছে ওরা। আমার ব্যাগগুলো দেখে ভাবি বলল, চন্দন, এসব শপিং কি তুই একা করেছিস? কেন ভাবি? না, খুব গোছালো শপিং। মনে হচ্ছে কোনো মেয়ের শপিং। শপিংয়েরও আবার লিঙ্গভেদ হয় নাকি? অবশ্যই হয়। তো রঞ্জুদার আমার শপিং দেখলে টের পাবি। বুঝলি চন্দন, সবাই শপিং করে প্রয়োজনে, আর তোর ভাবি শপিং করে আসক্তিতে। শপিং তার নেশা। ভাবি চোখ মোটা মোটা করে তাকালো রঞ্জুদার দিকে। রাতে আমরা সবাই একসাথে খেতে বসলাম বারান্দায়। আমার প্লেটে তরকারি তুলে দিচ্ছে ভাবি, আর তার 2 হাত ভর্তি কাঁচের চুড়িগুলো বাজছে ঝনঝন করে। ভাবি, সবাই নূপুর পরে পায়, তুমি হাতে পড়েছ কেন? চন্দন, তোর ফাজলামি এখনো গেল না। নে আর একটু তরকারি নে। কলার পাতা ভাজি ছাড়া সব রান্না করেছে ভাবি। মাছ, মাংস, ডিম, দুধ, কলিজা, সেমাই, শাক, সবজি সব আছে এখানে। ভাবির হাতের চুরির চেয়ে তরকারির সংখ্যা বেশি। রান্না কেমন হয়েছে চন্দন? ভাবি, তোমার তরকারিতে ভালোবাসার মমতার মশলা এত বেশি, কোনো স্বাদই টের পাচ্ছি না। শুধু চোখে পানি চলে আসছে। ভাবি আমার পাশে বসে একটা হাত রাখল আমার কাঁধে। কিছু না বলে শাড়ির আঁচল দিয়ে কয়েকবার চোখ মুছল সে। দেখতে দেখতে পার হয়ে গেল অনেকগুলো দিন। আজ বন্যার জন্মদিন। সকাল থেকে ডেকোরেটরের লোকজন উঠান ঘিরছে রঙিন কাপড় দিয়ে। মশলা বাটার উৎসব চলছে তেজপাতা গাছের নিচে। ছাদে বসেই পাচ্ছি বাটা মশলার গন্ধ। চাচা, নিচে চলো, একটা মেয়ে এসে তোমাকে খুঁজছে। আমাকে খুঁজছে? কে রে মেয়েটা, বন্যা? আমি চিনি না, মা তোমাকে ডাকছে। মেয়েটা এখন মার সাথে কথা বলছে। নসীন, তুমি? তোমার বাবা মা জানে তুমি এখানে এসেছ? না, বাবা মা জানে না। আমি একেবারে চলে এসেছি, আর ঢাকায় যাব না, এখানেই থাকব। মুখ কালো করে কথাগুলো বলল নসীন। আমি ভয় পেয়ে গেলাম ওর কথায়। নসীন, তোমার বাবা মা চিন্তা করবেন। আমার অস্থিরতা দেখে হেসে ফেলল। খুলনায় আমার এক বান্ধবীর বাসা, আমি ওর সাথে এসেছি। বাবা আমাদের বাসে তুলে দিয়েছেন, তবে এখানে আসার কথা বলিনি বাবাকে। এই মেয়ে, তুমি এত সুন্দর কেন? হাসতে হাসতে ভাবি কথাটা বলল নসীনকে। তারপর নসীনকে নিয়ে গেল ঘরের ভিতর। উঠোনের মাটিতে ছোট ছোট পায়ের দাগ নসীনের। সেগুলোর উপর পা রেখে আমিও গেলাম ঘরের ভিতরে। চাঁদের মাটিতে প্রথম পা রেখে নীল আর্মস্ট্রং বলেছিলেন, এটা একটা মানুষের ছোট্ট পায়ের দাগ, কিন্তু সমগ্র মানবজাতির জন্য এটা অনেক বড় পদক্ষেপ।
আমাদের উঠানে নরসিংহের পায়ের দাগ দেখে আমার মনে হচ্ছে ছোট ছোট নরসিংহের পায়ের দাগ, অথচ আমার কাছে আসার জন্য এটা অনেক বড় পদক্ষেপ। সারাদিন নানান ব্যস্ততায় কেউ নরসিংকে তেমন সময় দিতে পারেনি। সন্ধ্যার পর সবাই তাই ওকে নিয়ে বসল বারান্দায়। রঞ্জুদার কথায় বিনা ওর হারমোনিয়ামটাও নিয়ে এলো। বাইরের জ্যোৎস্নার উপর রাগ করেই যেন চলে গেল বিদ্যুৎ। মেঘ আর চাঁদের লুকোচুরি খেলায় আমাদের গায়ে পড়ছে কখনো আলো, কখনো ছায়া। দুটো গান করল বিনা নরসিংহের সম্মানে। রঞ্জুদা চাপাচাপি করছিল বিনাকে আরও কয়েকটা গান করার জন্য। বিনা বলছে, আমার গলা বসা, আর গান গাইতে পারবো না। হঠাৎ হারমোনিয়ামটা টেনে নিল নরসিন। ওর হারমোনিয়ামে হাত রাখা দেখে বুঝলাম গান জানে নরসিন, কিন্তু এত ভালো গান করে নরসিন সেটা কেউ বুঝতে পারেনি। আমি মুগ্ধ হয়ে শুনছিলাম ওর গান। ও যখন সুরে সুরে বলছিল, আমি যেন তিথি ডোরে বাধারে, ফাগুনেরে মোর পাশে কে আনে, তখন আমার ইচ্ছা করছিল ফাগুনের সব রঙের মালা পরিয়ে দেই ওর গলায়। ওর গান শেষ হলে রঞ্জুদা বলল, জানো নরসিন, আমার মাও তোমার মতো সুন্দর গান করত। আমি আপনাদের সব কথা জানি রঞ্জুদা, এমনকি রানু আপার কথাও। এই মেয়ে, তুমি কি জানো রানুর কথা? জেরার ভঙ্গিতে জোর গলায় বলল ভাবি। নরসিন থতমত খেয়ে গেল ভাবির কথায়। বলল, তেমন কিছু না। অসহায় চোখে আমার দিকে তাকাচ্ছে নরসিন। না, তোমাকে বলতেই হবে, কি জানো রানুর কথা? ভাবির গলায় এখন রীতিমতো রাগ। আমি শুধু জানি রানু আপা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিল, আর রঞ্জুদার সাথে কোনো যোগাযোগ ছিল না তার। শোনো নরসিন, আমি তোমাকে বলছি রানুর গল্প। ভাবির গলা এখন শান্ত। রানু ভর্তি হল ঢাকা বিশ্ববিদ্যালয়ে। কিছুদিন পর রানুর বাবা মাও চলে এলো ঢাকায়। শত চেষ্টার পরও রানু কোনো রকমই যোগাযোগ করতে পারল না রঞ্জুর সাথে। রানু হাজারবার নিজের মনকে বলে, রঞ্জুকে ভুলে যা। প্রতিবার মন উত্তর দেয়, তুমি মন থেকে বলছো না। রানু ভাবে, সে যেমন ভালোবাসে রঞ্জুকে, রঞ্জু তেমনই ভালোবাসে রানুকে। পার্থক্য শুধু রানু ভোলার চেষ্টা করছে রঞ্জুকে, আর রঞ্জু মনে করার চেষ্টা করছে রানুকে। রানু তখন যত না চোখ খুলে দেখে, তার চেয়ে অনেক বেশি দেখে চোখ বন্ধ করে। চোখ বন্ধ করলেই রানু দেখতে পায় রঞ্জুর মেয়েধীন মুখের টোল পড়া হাসি। বই কোনোদিন বন্ধু ছিল না রানুর, তাই বলে শত্রুও ছিল না। রঞ্জুর কথা ভাবতে ভাবতেই সেই বই শত্রু হয়ে উঠল রানুর। কোনো কিছুই তার ভালো লাগে না। রানুদের উজিরপুরের বাড়িটা তখনও বিক্রি হয়নি। অনেকদিন পর যখন রানুর বাবা মা বেড়াতে এলো উজিরপুর, তখন রানু এলো তাদের সাথে। রানু তখন সেকেন্ড ইয়ারে, আর রঞ্জু মাত্র ঢুকেছে পত্রিকার চাকরিতে। রানু উজিরপুর এসেছে শুনে রঞ্জু ইচ্ছা করেই রাত করে বাড়ি ফেরে, আর অনেক সকালে চলে যায় অফিসে। উজিরপুরের রাস্তায় রাস্তায় রানু অপেক্ষা করে রঞ্জুর জন্য। একদিন রানু ধরে ফেলল রঞ্জুকে। হাতে একটা লাঠি নিয়ে রানু দাঁড়ালো রঞ্জুর সামনে। রঞ্জু, কোথায় যাচ্ছিস? কোনো কথা বলল না রঞ্জু। আমার সাথে কথা বলবি না? মাটির দিকে তাকিয়ে আছে রঞ্জু, কিন্তু রানু জানে রঞ্জু মাটির দিকে তাকিয়ে তাকেই দেখছে। রঞ্জু, আমার সাথে কথা বল, না হলে লাঠি দিয়ে একটা বাড়ি দেব। তারপরও রঞ্জু কোনো কথা বলল না। এখনও মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। রানু সত্যি সত্যি জোরে একটা বাড়ি দিল রঞ্জুর পায়ে। লাফিয়ে উঠল রঞ্জু রানুর লাঠির বাড়িতে। রানু, কি করছিস? আমার সাথে যোগাযোগ করিস না কেন? আমি তোকে খুব মিস করি ইডিয়েট। কাঁদতে কাঁদতে রানু আরও কয়েকটা গালি দিল রঞ্জুকে। রানু, আমি চাই তুই ভালো থাক। আমাকে ভুলে যা। তোর সাথে যোগাযোগ করলে তুই আমাকে ভুলতে পারবি না। আমি কি পারবো আর কি পারবো না সেটা তুই কিভাবে বুঝলি? আমি তো এখনও ভালো নেই রঞ্জু। আমি পড়তেও পারি না। সবসময় তোর কথা মনে হয়। প্লিজ রঞ্জু, আমাকে সাহায্য কর। অন্তত আমার পড়ালেখা শেষ না হওয়া পর্যন্ত আমার সাথে যোগাযোগ রাখ। প্লিজ রঞ্জু। ঠিক আছে, যোগাযোগ করব। অবশেষে রঞ্জু চোখ রাখল রানুর চোখে। না, তুই আমার মাথা ছুঁয়ে প্রমিস কর। রঞ্জু গভীর চোখে তাকাল রানুর দিকে। রানুর মাথা না ছুঁয়ে রঞ্জু খামচে ধরল রানুর দুই চুলের বেনি। প্রমিস। ঠিক আছে, এবার চুল ছাড়। না, ব্যথা লাগছে রঞ্জু। তাহলে হাসছিস কেন? রানু লাঠি দিয়ে আবার একটা বাড়ি দিল রঞ্জুর পায়ে। রানুর চুলের বেনি ছেড়ে দিয়ে নিজের পা চেপে ধরল রঞ্জু। এবার বেশ জোরেই বাড়ি দিয়েছে রানু। আমাকে শাস্তি দেওয়া শেষ রানু? না, এখনো শেষ হয়নি। চোখ বন্ধ কর। কেন, এবার কি খুন করবি? হ্যাঁ, চোখ বন্ধ কর। রঞ্জু চোখ বন্ধ করল। রানু ঘাড় ঘুরিয়ে দেখল আশেপাশে কেউ আছে কিনা।
তারপর কাঠঠোকরা পাখির ঠোকর দেবার মতো করে একটা চুমু দিল রঞ্জুর গালে। রঞ্জুর চোখ খোলার আগেই দৌড়ে পালালো রানু। রানুর চুমুর ঠোকর যত না রঞ্জুর গালে লেগেছে, তার চেয়ে বেশি লেগেছে তার বুকে। রঞ্জু আর ভোলেনি রানুকে করা তার প্রমিস। দুটো টেলিফোন যেমন যুক্ত থাকে একটা বৈদ্যুতিক তার দিয়ে, তেমনি রানু আর রঞ্জু যুক্ত হলো চিঠি দিয়ে। প্রথম প্রথম প্রতি মাসে একটা করে চিঠি লিখত রঞ্জু। আস্তে আস্তে চিঠির সংখ্যা বাড়তে থাকল। প্রথম চিঠিতে কি বলতে চেয়েছে সেটা জানাতে দ্বিতীয় চিঠি লিখত রঞ্জু, আর তৃতীয় চিঠি লিখত প্রথম চিঠিতে কি বোঝাতে চায়নি সেটা বলতে। তারপর আরও অনেকগুলো চিঠি, সেগুলোর বিষয় মানুষের ভাষার সীমাবদ্ধতা। এভাবে একবার ২৮ দিনের ফেব্রুয়ারি মাসে ৫৬টি চিঠি পেয়েছিল রানু। যতক্ষণ রঞ্জু জেগে থাকত ততক্ষণ নাকি সে মনে মনে চিঠি লিখত রানুকে। তার লেখা রাজনীতির প্রবন্ধগুলো নাকি রানুকে লেখা রঞ্জুর এক একটি চিঠি। অন্যদিকে রঞ্জুর সমস্ত চিঠির জবাব রানু দিত এক চিঠিতে, এক লাইনে, আমি তোকে অনেক ভালোবাসি। আর কয়েক মাস পরে রানুর অনার্স পরীক্ষা। রাষ্ট্রবিজ্ঞানের ছাত্রী রানু। এদিকে জাতীয় দৈনিকে নিয়মিত বের হচ্ছে রঞ্জুর প্রবন্ধ। প্রাতিষ্ঠানিক কোনো ডিগ্রি না থাকলেও রঞ্জুর প্রবন্ধের প্রশংসা করেন বিজ্ঞজনেরা। তখনই রানুর মাথায় এক অদ্ভুত বুদ্ধি এলো। রানু তার সব নোট কুরিয়ারে পাঠিয়ে দিল রঞ্জুর কাছে। বলল, রঞ্জু, নোটগুলো আরও ভালো করে লিখে আমার কাছে পাঠাবি। নোটগুলো পড়ে রঞ্জুর মনে হল এগুলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগের লেখা। মধ্যযুগের গল্প লেগে আছে নোটগুলোর গায়ে। দাদির আমলের পোলাওয়ের রঞ্জু যোগ করল আধুনিক মশলা। রঞ্জুর তৈরি সালাদও মেশালো তার সাথে। দাদির পোলাও হয়ে গেল আধুনিক ফ্রাইড রাইস। নতুন করে লেখা নোটগুলো রঞ্জু কোরিয়ারে ফেরত পাঠালো রানুর কাছে। নোটের লেখা বিষয়ের চেয়ে রানুকে বেশি মুগ্ধ করে রঞ্জুর হাতের লেখা। রঞ্জুর হাতের লেখা নোটগুলোর উপর হাত বোলায় রানু, আর সেগুলো পড়তে থাকে প্রেমপত্রের মতো করে। রঞ্জুর হাতের লেখাই রানুকে পড়ার টেবিলে বসতে বাধ্য করল। রানুর ব্যাগে সবসময় থাকে একটা নোট। সেভাবে রঞ্জু তার সাথেই আছে। এভাবেই রানু পাশ করল অনার্স মাস্টার্স। রানুর মাস্টার্স পরীক্ষা শেষ হতেই বিয়ের জন্য উঠে পড়ে লাগল তার বাবা মা। মামা, চাচা, খালা সবাই পাত্র দেখছে রানুর জন্য। বিভিন্ন নকশার কয়েকটা পাত্র দেখানো হলো রানুকে। রঞ্জু তখন পত্রিকার সাব এডিটর। বাংলাদেশের অনেক মানুষ তার নামও জানে। কিন্তু রানুর বাবা মা তখনও বিশ্বাস করত গ্রামের মানুষের কথা। তারা জানত রঞ্জুরা সবাই গোপনে খ্রিস্টান হয়ে গেছে। পাত্র হিসেবে রঞ্জুর নাম তাই তাদের মাথাতেই নেই। এদিকে ভীষণ অস্থির রানু। প্রতি মুহূর্তে বিয়ের জন্য চাপ দিচ্ছে রঞ্জুকে। একদিন বিয়ের প্রস্তাব নিয়ে রানুদের বাড়ি এলো রঞ্জু, ফুপু আর ফাদার ফেডরিক। বসার ঘরে বসে তারা কথা বলছে রানুর বাবা মা আর রানুর মামার সাথে। পাশের ঘর থেকে দেয়ালে কান পেতে রানু শোনার চেষ্টা করছে বসার ঘরের কথাবার্তা। তার কেবলই মনে হচ্ছে বাবা মা রাজি হবে না এই বিয়েতে। রানু তার একটা ব্যাগে ভরে নিয়েছে তার জামা কাপড়। বাবা মা বিয়েতে রাজি না হলে সে আজই রঞ্জুদের সাথে চলে যাবে উজিরপুর। ফাদার ফেডরিককে সবাই সম্মান করে, রানুর বাবা মাও করে। ফাদার রানুর বাবাকে বলল, মাজেদ ভাই, আমি জানি না রঞ্জুর সম্পর্কে আপনার কি ধারণা। আমি ওদের বাড়িতে যাই, ওরা আমার কাছে আসে। এটা গ্রামের অনেক মানুষ পছন্দ করে না। রঞ্জুরা সফল হয়েছে এ কারণে মানুষ তাদের হিংসাও করে। তারা বলে রঞ্জুরা গোপনে খ্রিস্টান হয়ে গেছে। কিন্তু আমি আপনাকে বলছি, রঞ্জুরা খ্রিস্টান হয়নি। রানুকে যদি রঞ্জুর সাথে বিয়ে দেন, রঞ্জু কতটা খুশি রাখতে পারবে রানুকে সে কথা আমি বলতে পারবো না। তবে রঞ্জু প্রচণ্ড শীতে আবিষ্কার করেছে তার ভিতরের বসন্তকে। ত্যাগের ভিতরেই রঞ্জু খুঁজে পেয়েছে আনন্দ। সেই কারণে শঠতা যে রঞ্জুর ভিতরে নেই সে কথা আমি বলতে পারি। ফুপু বললেন, মাজেদ ভাই, রানু আর রঞ্জু একে অন্যকে পছন্দ করে সেই ছোটবেলা থেকে। আপনারা চাইলে ওদের বিয়ে আজই হতে পারে। কিছুক্ষণ একে অন্যের দিকে তাকাতাকি করে রানুর বাবা মা আর মামা এলেন অন্য ঘরে। চাপা গলায় মিটিং করছে তারা। রানু শুধু বাবার গলাটা একটুখানি শুনতে পেল। তোমাদের কি মত? তারপর এক ভয়ঙ্কর নীরবতা। রানুর বুকটা শুকিয়ে গেল। আরও কয়েকটা জামা কাপড় ব্যাগে ঢুকালো সে। একটু পরেই ঘর থেকে বেরিয়ে এলো তারা। সবার মুখই হাসি হাসি। রানুর বাবার গলার স্কেল এখনও নিচে নামেনি। হারমোনিয়ামের উঁচু স্বরের রিডের মতো প্যাঁ করে উঠল সে। বলল, আমরা বিয়েতে রাজি। খাটের উপর বসে পড়ল রানু। নিজের কানকে বিশ্বাস করতে পারছে না সে। আবার শুনতে ইচ্ছা করছে কথাটা। ইচ্ছা করছে এ মুহূর্তে রঞ্জুর কাছে ছুটে যেতে। কেবলই মনে হচ্ছে রঞ্জু যদি ১ মিনিট দূরে থাকে তার কাছ থেকে, তবে সে রঞ্জুকে মিস করবে ৬০ সেকেন্ড। সে রাতেই বিয়ে হলো রানু আর রঞ্জুর। তার মানে
তুমি রানু আপা? নওশীনের আকাশ থেকে পড়া দেখে আমরা সবাই হেসে উঠলাম একসাথে। ভাবি জড়িয়ে ধরল নওশীনকে। হ্যাঁ, আমি রানু আপা। বিয়ের পর থেকে শুধু রাশেদই আমাকে এখনো রানু আপা বলে ডাকে। চন্দনার বিনা ডাকে ভাবি। রঞ্জুদা নওশীনের দিকে তাকিয়ে বলল, জানো নওশীন, সেদিন রানু আমার পায়ে বাড়ি দেয়নি, বাড়ি দিয়েছিল আমার মাথায়। নওশীন খিলখিল করে হাসল রঞ্জুদার কথায়। সাথে সাথে উ বলে চিৎকার দিল রঞ্জুদা। রঞ্জুদার মাথার কয়েকটা চুল এখন রানু আপার হাতে। সকালবেলা নওশীন দাঁত ব্রাশ করছে কলপাড়ে। একা একা চাপকল চেপে মুখ ধুতে পারছে না নওশীন। আনাড়ি অতিথির সাথে সমানে ফাজলামি করছে চাপকলটা। আমি ঘর থেকে বেরিয়ে চাপতে লাগলাম কল। দুহাতে পানি নিয়ে মুখ ধুচ্ছে নওশীন। আর ওর মুখের পানি ছিটকে ছিটকে লাগছে আমার গায়ে। ইচ্ছা করে অনেকক্ষণ ধরে মুখ ধুচ্ছে ও আমাকে দিয়ে কল চাপিয়ে নিতে। নওশীন, কাল রাতে কি তোমার ঘরের জানলা খোলা ছিল? না তো, কেন? না, তোমার গন্ধ পাচ্ছিলাম সারা রাত। একটু চুপ করে থেকে নওশীন এক বালতি পানি ছুঁড়ে মারল আমার গায়ে। যতখানি পানি লাগলো আমার গায়ে তার দ্বিগুণ হাসি উপচে পড়ল নওশীনের মুখ থেকে। ওর মুখের হাসি শুকিয়ে যাবার আগেই বললাম, নওশীন, গ্রাম দেখতে যাবে? হ্যাঁ, গ্রাম দেখতেই তো এসেছি। আপনাদের দেখতে কে এসেছে? কথাটা বলে আবার হাসতে শুরু করল নওশীন। আমার আগে আগে হাঁটছে নওশীন। গল্পের বর্ণনা অনুযায়ী আমাকে একটু পরপর বলছে, এই সেই বিখ্যাত কদম গাছ, এই যে ভয় দেখানো অসৎ গাছ, ইত্যাদি ইত্যাদি। আমাকেই আমার গ্রাম দেখাচ্ছে নওশীন। আমাদের বাড়ির পিছনে বিরলের চর। 4 পূর্ণিমা আগে নেমে গেছে বিলের পানি। ধান গাছগুলো হাঁটু সমান এখন। চারদিকে শুধু সবুজ আর সবুজ। এমন সবুজ সমুদ্রে বাতাসের জলোচ্ছ্বাস আগে কখনো দেখেনি নওশীন। সবুজের ডাকও তাই উপেক্ষা করতে পারল না। ঝাঁপ দিল বিলের সবুজে। গাছের নিচে বসে দেখতে পাচ্ছি ধান ক্ষেতের আল দিয়ে ভেসে বেড়াচ্ছে নওশীন। মাঠের ভেজা বাতাসে ভেসে আসছে ওপারের জনপদের চিৎকার, চেঁচামেচির রেশ। আমার মাথার উপর সুরে সুরে আন্তাক্ষরী খেলে যাচ্ছে কয়েকটা কোকিল। এমন সবুজ কারাগার এখনো আছে বলেই কংক্রিটের জঙ্গলকে অসহ্য লাগে না আধুনিক নগরবাসীদের। অনেক দূর থেকে আমাকে হাত ইশারায় ডাকছে নওশীন। কোনো শব্দ করছে না মুখ দিয়ে। আমাকে কি বলে ডাকবে বুঝতে পারছে না ও। এই ভরা সুন্দরে আমাকে চন্দন ভাই ডেকে আমাদের মধ্যে দূরত্ব তৈরি করতে ইচ্ছা করছে না ওর। আবার সংকোচের কারণে চন্দন ডেকে আমাকে কাছেও নিতে পারছে না। অবশেষে বিশেষ্য বাদ দিয়ে সর্বনাম আর ক্রিয়াপদ ব্যবহার করল নওশীন। এই শুনছেন, এদিকে আসেন। আমি সাড়া দিলাম না ওর ডাকে। ইচ্ছা করেই এই হলাম না। আমার সাড়া না পেয়ে নওশীন ফিরে এলো আমার কাছে। বসল আমার পাশে প্রকাণ্ড কাঁঠাল গাছের নিচে। গাছটার একটা ডাল নেমে এসেছে নিচে মাটির টানে। কাঁঠালের এলিয়ে দেওয়া হাতটা দেখিয়ে ওকে বললাম, গাছে উঠবে নওশীন? কিভাবে? আমি হাঁটু মুড়ে বসলাম মাটিতে। আমার কাঁধে পা রেখে নওশীন উঠল কাঁঠালের ডালে। বেঞ্চের মতো চড়া ডালে বসে আছি আমরা বাতাসে হেলান দিয়ে। এবার আমি একটা গল্প বলি। ঘাড় বাঁকিয়ে আমার চোখের দিকে তাকালো নওশীন। বলো। 2 হাতে চুলের বেনি দুটো ধরে 2 পা দোলাতে দোলাতে নওশীন বলল, এক দেশে ছিল এক মেয়ে। মেয়েটি জন্মেছিল কংক্রিটের ফাটলের মধ্যে। বুক ভরে নিঃশ্বাস নিতে হলে তাকে তাকাতে হতো আকাশের দিকে। বৃষ্টির পানিতে মাঝে মধ্যে হাঁটত সে, তবে দৌড়ানোর জন্য কোনো জায়গা ছিল না তার। এক বিকেলে সেই মেয়েটির দেখা হলো এক রাজকুমারের সাথে। রাজকুমারের রূপে মুগ্ধ হল মেয়েটা। রাজকুমার একটা গল্প বলছিল মেয়েটাকে। রাজকুমারের কথাগুলো বাঁশির সুরের মতো লাগছিল মেয়েটির কানে। তবে মেয়েটি যত না শুনছিল তার চেয়ে বেশি দেখছিল রাজকুমারকে। রূপ আর সুরের এমন সন্ধি মেয়েটি আগে দেখেনি। গল্প শুনতে শুনতে কখন সন্ধ্যা পেরিয়ে গিয়েছিল মেয়েটির তা মনে নেই। বাড়িতে ফিরে এক খুশির অস্থিরতা ভর করেছিল মেয়েটির ওপর। বিছানায় শুয়ে তার মনে হচ্ছিল এতদিন সে নিঃশ্বাস নিয়েছে কেবল অভ্যাসে। আজ তার প্রতিটি নিঃশ্বাসই আনন্দ। এতদিনের নিঃসঙ্গতাকে বড় দোষ দিতে ইচ্ছা করছে তার। এরপর সেকেন্ড যায়, মিনিট যায়, ঘণ্টা যায়। মেয়েটা সখা করে নেয় রাজকুমারকে। একদিন রাজকুমার মেয়েটার চোখে কালো কাপড় বেঁধে দিয়ে তাকে বসালো মেঘের ভেলায়। কোনো প্রশ্ন না করে মেয়েটি মাথা রাখল রাজকুমারের আবাদি ক্ষেতের মতো প্রশস্ত বুকে। একসময় রাজকুমার খুলে দিল মেয়েটির চোখের কাপড়। মেয়েটি চোখ মেলে দেখল শুধু সবুজ আর সবুজ। এমন সবুজ সে জীবনে আর দেখেনি। এটা তোমার দেশ রাজকুমার? কি সুন্দর!
মিটির কথায় একটু হাসল রাজকুমার। রাজকুমারের হাত ধরে মিটি উড়ে বেড়াতে লাগল সেই সবুজের দেশে। কখনো ধান ক্ষেতের আলে, কখনো নদীর পাড়ে, আবার কখনো কদম গাছের নিচে। মিটি যেন একটা বড় শিশু হয়ে উঠেছে। রাজকুমারের শৈশব কৈশোর যেখানে যেখানে ছড়িয়ে ছিটিয়ে ছিল, সবখানেই বসে জিরিয়ে নিল মেয়েটি। বিলের হাঁটু পানিতে পা ডুবিয়ে মিটি তুলে আনল এক গাদা শাপলা ফুল। ফুলগুলোকে চাঁদের পাথরকুচির মতো লাগছে মেয়েটির। একসময় উঠতে উঠতে ক্লান্ত মেয়েটিকে নিয়ে রাজকুমার বসল একটা গাছের ডালে। সামনে সবুজ সমুদ্র থেকে বাতাসের ঢেউ এসে মুছিয়ে দিচ্ছে মেয়েটির মুখের ঘাম। মেয়েটি আর সামলাতে পারছে না নিজেকে। রাজকুমারের চোখের দিকে তাকিয়ে বলল, রাজকুমার, তুমি আমাকে বিয়ে করবে আজ, এক্ষুনি? নসীন সত্যি সত্যি তাকিয়ে আছে আমার দিকে। ওর চোখে যত না পাপড়ি, তার চেয়ে বেশি স্বপ্ন। কি বলবো বুঝতে পারছি না, শুধু একটু হাসলাম। নসীন আবার তাকালো ধান ক্ষেতের দিকে, বলল, মেয়েটির প্রশ্নের কোনো উত্তর দিল না রাজকুমার, শুধু একটু হাসল। রাজকুমারের হাসিটা একটা প্রশ্নের মতো মনে হল মেয়েটির কাছে। মেয়েটি সারা জীবন খুঁজে বেড়াবে প্রশ্নের উত্তর। আমি গাছ থেকে নেমে হাত দুটো পেতে দিলাম। আমার হাতের তালুতে পা রেখে নিচে নেমে এলো নসীন। আমরা বাড়ি ফিরতেই ভাবি বলল, মিস্টার ব্রাউন ফোন করেছিল, তোকে ফোন করতে বলেছে। দেরি না করে তখনই ফোন দিলাম মিস্টার ব্রাউনকে। কি বলেছে মিস্টার ব্রাউন? নসীন জিজ্ঞাসা করল আমাকে। আমাকে যেতে হবে 2 সপ্তাহের মধ্যে। মুখটা ফ্যাকাশে হয়ে গেল নসীনের। কিন্তু এখনো তো 3 মাস হয়নি। 2 মাসের বেশি হয়ে গিয়েছে নসীন। সন্ধ্যাবেলা নসীনকে নিয়ে গেলাম আমাদের গ্রামের সবচেয়ে বড় বিনোদন কেন্দ্র জানুবুর বাড়িতে। জানুবুর স্বামী মান্দার ভাই রিকশা চালায় দৌলতপুর শহরে। একসময় তারা খুব গরিব ছিল, তবে বড় ছেলে তরিকুলের কল্যাণে এখন তাদের অবস্থা অনেক ভালো। তরিকুল আমাদের গ্রামের বিশিষ্ট চিকিৎসক। কাশি থেকে শুরু করে ক্যান্সার, সব রোগের চিকিৎসা জানে তরিকুল। শুধু তাই না, সব রোগের জন্য তরিকুলের চিকিৎসাও একই, 1 বোতল পানি, কিন্তু মন্ত্র ভিন্ন। জানুবুর ছোট ছেলে রিপনের বয়স 12-13 বছর। তরিকুলের সাথে রিপনের বয়সের ব্যবধান সামান্য বেশি। তরিকুলের বয়স 192 বছর। তরিকুল মানুষ না, সে জিন। জিনেরা হাজার হাজার বছর বাঁচে। তরিকুল একটা বাচ্চা জিন। জিনদের স্কুলে ক্লাস 2তে পড়ে। রিপন তরিকুলকে মিয়া ভাই বলে, কারণ রিপন পেটে আসার আগেই তরিকুল জানুবুর ঘাড়ে এসেছিল। সেই সুবাদে তরিকুল বড়। তরিকুল খুবই আদর করে রিপনকে। প্রায়ই সে ইন্ডিয়া থেকে মিষ্টি আনে রিপনের জন্য। মিষ্টি খেয়ে রিপন প্রথম প্রথম বলতো, মা, এই মিষ্টি তো বাজারের মিষ্টির মতো। বুদ্ধিমতী জানুবু সাথে সাথে উত্তর দিত, বাংলাদেশ ইন্ডিয়া থেকে চিনি আমদানি করে তো, তাই একরকম মনে হয়। আসলে এই মিষ্টি তরিকুল ইন্ডিয়া থেকে এনেছে তোর জন্য। তরিকুল মাসে 2-3 বার জানুবুর কাছে আসে। রোগের সংখ্যা বেশি হলে 4-5 বারও আসে। আবার কোনো রোগীর যদি জরুরি পরামর্শের প্রয়োজন হয়, তখন তাকে বিশেষ আমন্ত্রণ জানায় জানুবু। ইমার্জেন্সি ব্যাপারটা মাথায় আছে তরিকুলের। তরিকুল কখনো দিনের বেলা আসে না, আবার মাঝরাতেও আসে না। তার ভিজিটিং আওয়ার সন্ধ্যা থেকে রাত 9টা পর্যন্ত। তরিকুল যেদিন আসে, জানুবু বিকাল থেকে বুঝতে পারে জানুবুর শরীরটা ম্যাজ ম্যাজ করতে থাকে। তখনই মাদুর পাতা হয় বারান্দায়। সন্ধ্যা গড়িয়ে গেলে জানুবু প্রায় মিনিট খানেক খিঁচুনি দেয়, তারপর অজ্ঞান হয়ে পড়ে যায় মাটিতে। মান্দার ভাই আর রিপন জানুবুকে মাটি থেকে তুলে মাদুরের ওপর শুইয়ে দেয়। রিপন একটা পাখা দিয়ে বাতাস করে মাকে, আর মান্দার ভাই ডাক দেয় দর্শনার্থীদের। সবাই এসে ঘিরে ধরে জানুবুকে। কিছুক্ষণ পর স্বাভাবিক গলায় কথা বলা শুরু করে জানুবু। তবে তখন কিন্তু জানুবু কথা বলে না। জানুবুর শরীরে বাজতে থাকে তরিকুলের সিডি। জানুবুর গলায় কথা বলে তরিকুল। রোগী দেখা শেষ হলে আবার ছোট মাত্রায় একটা খিঁচুনি দেয় জানুবু, এবং তরিকুল চলে যায়। তরিকুল সব রোগের চিকিৎসা দিলেও সে একজন ব্যথা বিশেষজ্ঞ। যে কোনো ব্যথার চিকিৎসা সে খুব ভালো করে। তার পানি পড়া খেলে সবার ব্যথাই সত্যি সত্যি কমে যায়, অন্তত কিছু সময়ের জন্য। প্রথম দিকে তরিকুলের জনপ্রিয়তা ছিল আকাশচুম্বী। এখন তার জনপ্রিয়তা আগের মতো না থাকলেও একেবারে কমও না। বর্তমানে তার জনপ্রিয়তা গাছের মাথাচুম্বী। সব ক্রিয়ার যেমন প্রতিক্রিয়া থাকে, তেমনি তরিকুলের ক্রিয়ায় বন্ধ হবার উপক্রম হল মজনু ডাক্তারের ডাক্তারখানা, মজনু চিকিৎসা কেন্দ্র। একটা মানুষও যায় না মজনু চিকিৎসা কেন্দ্রে। মজনু ডাক্তার সারাদিন একা বসে থাকে। মাঝে মধ্যে বিনা পয়সায় চা বিড়ি খাওয়ার জন্য 2-1 জন আসে। কিন্তু সহজে হার মানার মানুষ না মজনু ডাক্তার। ভিলেজ পলিটিক্সে তার অনেক অবদান।
আয়নাল মেম্বারের প্রধান উপদেষ্টা সে। তরিকুলের সাথে প্রতিযোগিতায় টিকে থাকতে নতুন উপায় বের করল মজনু ডাক্তার। মজনু চিকিৎসা কেন্দ্রকে বানালো দাতব্য চিকিৎসা কেন্দ্র। গ্রামের মানুষের হাঁ করা লম্বা জিহবায় সে ফ্রি হোমিওপ্যাথ ওষুধ ঢালে ফোটায় ফোটায়, আর কানে ঢালে তরিকুলের নামে দুর্নামের পুরিয়া। একসময় দল ভারী হলো মজনু ডাক্তারের। একদিন একদল মানুষ নিয়ে মজনু ডাক্তার চড়াও হলো জানুবুর বাড়িতে। অভিযোগ, জানুবু উজিরপুরের মানুষদের ঠকাচ্ছে। পড়া পানিতে প্যারাসিটামল সিরাপ মেশায় জানুবু। প্যারাসিটামলের কারণে সবার ব্যথা কমে, পড়া পানির কারণে না। মজনু ডাক্তারের কাছে অনেকগুলো পড়া পানির বোতল, সবগুলোর তলায় জমে আছে সাদা তলানি। মজনু ডাক্তার নিজেই দেখেছে মান্দার ভাইকে এক ব্যাগ প্যারাসিটামল সিরাপ কিনতে। মজনু ডাক্তার চিৎকার করে বলছে, অয় জানু, বাইরে আয়, আজ তোর ভূত আমি ছুটাবো। তুই মানুষরে খাওয়াস প্যারাসিটামল, আমি তোরে খাওয়াবো ভল্টারিন। চিৎকার চেঁচামেচি শুনে বেরিয়ে এলো মান্দার ভাই। মজনু ভাই, রিপনের মা তো বাড়ি নেই, দৌলতপুর গেছে, শাড়ি কিনতে গেছে। শাড়ি কি তুই পরবি রে মান্দার? শালা তুই পুরুষ জাতির কলঙ্ক। বইয়ের নাম ধরে ডাকে না, যদি পাপ হয়, বলে রিপনের মা। ওই ধর, ওরে ধর, পিঠ মরা দিয়ে বাইন্দে রাখ গাছের সাথে। প্রায় ৩-৪ ঘন্টা পর ব্যাগ ভর্তি বাজার নিয়ে বাড়ি ফিরল জানুবু। অপেক্ষা করতে করতে জনতার রোষ এবং জোশ দুটোই ভোঁতা হয়ে গিয়েছে ততক্ষণে। জানুবুকে দেখে শুধু মজনু ডাক্তার লাফিয়ে উঠল। শালার বিটি, মেলা রস হইছে তোমার না? জিনে পোলা, জিন পালো, আজকে তোর জিন ছুটাচ্ছি, দাঁড়া। জানুবু চোখের সানগ্লাসটা খুলে একগার পানির পিক ফেলল মজনু ডাক্তারের পায়ের কাছে। শাড়িটা কোমরে গুজে বলল, আয় ছুটা, জিন ছুটা। মজনু ডাক্তার পিছনে তাকিয়ে দেখল কেউ নেই তার সাথে। ভীরু দর্পে কয়েক কদম পিছিয়ে যেয়ে ভিড়ের মধ্যে বসে পড়ল মজনু ডাক্তার। জানুবু এগিয়ে গেল জনতার দিকে। যে কয়জন মুরব্বী ছিলেন তাদের ভেতর সবাইকে ডাকল জানুবু, বসতে দিল চেয়ারে। চা মিষ্টি খাওয়ানোর পর জানুবু মুরব্বীদের বলল, আপনারা আমার বাপের মতন। আমি সত্যি বলছি, আমি কিছুই করি না, কিছুই বলি না, সব তরিকুল করে। আপনাদের যদি বিশ্বাস না হয়, আসেন আজকে সন্ধ্যায়, আমি ডাকি তরিকুলকে, তার মুখ থেকেই আপনারা শোনেন। মুরব্বীরা একজন আরেকজনের দিকে তাকাতাকি করে বলল, ঠিক আছে, ডাকো তরিকুলকে আজ রাতে, তারপর দেখা যাবে কি করা যায়। সবাই যখন উঠতে যাচ্ছিল তখন জানুবু ঠান্ডা গলায় বলল, সাসারা নিশ্চয়ই জানেন, যিনি অবিশ্বাস করা কবিরা গুনাহ। সে রাতে বিরাট এক জলসা বসল জানুবুর উঠোনে। মজনু ডাক্তার বিচারক হিসেবে নিয়ে এসেছে আয়নালকে। আয়নাল এলাকার মেম্বার। খুলনা শহরে মানুষের কান পরিষ্কার করে আয়নাল। মজনু ডাক্তারের কাছ থেকে সে কান পরিষ্কারের তুলা, গ্যাজ, মলম কেনে। সেই সুবাদে মজনু ডাক্তার তার কাছের মানুষ এবং ভিলেজ পলিটিক্সে তার প্রধান উপদেষ্টা। শোনা যায় কান পরিষ্কারে আয়নাল এক জীবন্ত কিংবদন্তি। সে যখন কান পরিষ্কার করে তখন বেশিরভাগ মানুষ ঘুমিয়ে যায় আরামে। আয়নাল তাই ইচ্ছা করে কানে খোঁচা দেয় খরিদ্দারের ঘুম ভাঙাতে। আজ তরিকুলের আসতে একটু দেরি হবে। হঠাৎ করে জানুবু খবর পাঠিয়েছে তাকে, সে ছিল মালয়েশিয়ায়। মালয়েশিয়ার রাবার বাগানে মিটিং শেষ করে তবেই আসবে তরিকুল। এদিকে আবার বৃষ্টি হচ্ছিল মালয়েশিয়ায়। মিটিং শুরু হয়েছে 2 ঘন্টা দেরিতে। অবশেষে তরিকুল এলো রাত 11টায়। তরিকুল, তুমি কি পড়া পানিতে ভেজাল মিশাও? বিচারক আয়নালের প্রথম প্রশ্ন। হ্যাঁ না চাচা, আল্লাহ দুনিয়া সবই ভেজাল, ফেরেশতারাও ভেজাল মিশায়। কিরকম? যেমন ধরেন, এক ফেরেশতা খাঁটি পুরুষ মানুষ বানায়, অন্য ফেরেশতা বানায় খাঁটি মেয়ে মানুষ। কিন্তু কিছু কিছু ফেরেশতা মেয়ে আর পুরুষে ভেজাল দিয়ে বানায় হিজড়া। আপনি নিজেও মানুষের কানে খাঁটি সরিষার তেল দেবার কথা বলে সোয়াবিন তেল দেন। তরিকুলের কথায় চিৎকার করে উঠল আয়নাল, আমরা ফেরেশতার বিচার করতে আসিনি। তুমি পড়া পানির বোতলে প্যারাসিটামলের সিরাপ মিশাও কি মিশাও না, সাফ সাফ উত্তর দিবা, কোনো ভোগিযোগি চলবে না। না, আমি পড়া পানিতে প্যারাসিটামল মিশাই না। তরিকুলের কথায় জ্বলে উঠল মজনু ডাক্তার। বলল, তাইলে বোতলের নিচে তলানিটা কি, আসমানের মেঘ? না, ওইটা হলো নীল নদের কাদা, ওষুধ বানাতে লাগে। নীল নদের কাদা? এটা আবার কি? একটা পবিত্র নদের কাদা। মজনু ডাক্তার বুঝতে পারছে না কি বলবে। শরীরটা একটু নাড়া দিয়ে আয়নাল বলল, তার মানে তুমি পড়া পানিতে নদীর কাদা মিশাও? চাচা, নদী না নদ, বড় নদীরে নদ কয়। তা তোমার নীল নদ কি রূপসার চেয়েও বড়? বড় মানে রূপসার ডাবল। রূপসার ডাবল? বাপ রে বাপ,
কত ঢেউ সেই নদীতে একবার চিন্তা করছো? নীলনদ কোন এলাকায় গো বাজান? তরিকুলকে জিজ্ঞাসা করল আয়নাল। নীলনদ সৌদি আরবে চাচা। তুমি সৌদি আরব থেকে কাদা আনিছো? হঠাৎ রিপনের ক্লাসের একটা ছেলে উঠে দাঁড়ালো। নীলনদ সৌদি আরবে না, নীলনদ মিশরে। আমি বইতে পড়েছি। ওই তো, নীলনদ শুরু হয়েছে মিশরে, বইতে বইতে সৌদি আরবে যে পড়েছে। রূপসা যেমন দৌলতপুর থেকে খুলনায় গেছে। এই স্যামরা থাম, বড়দের মাঝখানে কথা কবি না, ধমক দিল আয়নাল। তরিকুল বাপ, তাহলে তো এই নদী মুসলমান, সৌদি আরবের নদী। আয়নাল চাচা, আমি নিজেও তো মুসলমান, হিন্দু নদীর কাদা মানুষে কেন খাওয়াবো? আমি হালাল ছাড়া খাই না, অন্য কেউ খাওয়াই না। কিন্তু বাজান, নীল নদীর কাদা সাদা কেন? পানির অনেক নিচ থেকে আনছি না চাচা, রং ধুয়ে গেছে। কি জানি বাপু, তোমাদের জিনেদের কাণ্ড কারখানা বড়ই আজীব। মজনু ডাক্তারের আর সহ্য হচ্ছে না। বিচার যে তার পক্ষে যাচ্ছে না সেটা সে স্পষ্ট বুঝতে পারছে। তার মজনু চিকিৎসা কেন্দ্রের দিন শেষ। মনে মনে সে অন্য ব্যবসার কথা ভাবছে। সামনেই কুরবানির ঈদ, গরুর দালালি করা যায়। ইনকাম খারাপ না গরুর দালালিতে, সম্মান একটু কম, তবে জিনের উৎপাত নেই এই লাইনে। আয়নাল ভাই, আমাদের এত সময় নাই, বিচার কি করবেন করেন। বিচার আবার কি? তরিকুলের পানি পড়ায় তো কারো ক্ষতি হয় নাই, আগে কারো ক্ষতি হোক, তারপর দেখা যাবে। এই ছিল ব্রিফ হিস্ট্রি অব জানুবু। নসীন আর আমি জানুবুদের উঠানে। তরিকুলের আসার সময় হয়েছে। উঠানের মাঝখানে দাঁড়িয়ে খিচুনি দিচ্ছে জানুবু। নতুন কোনো মানুষ দেখলে তার খিচুনির কম্পাঙ্ক বেড়ে যায়, মুখ দিয়ে ফেনাও বের হয়। নতুন মানুষটা প্রথমেই ঘাবড়ে যায় এই খিচুনি দেখে। নসীনও ঘাবড়ে গেছে। নসীন, খোলা বাজারে কি রিক্টার স্কেল কিনতে পাওয়া যায়? রিক্টার স্কেল কি? ভূমিকম্প মাপার যন্ত্র। জানুবুর কম্পাঙ্কটা জানতে ইচ্ছা করছে। ফাজলামি করবেন না, ওনার অনেক কষ্ট হচ্ছে। একটু পরে কথা শুরু করল তরিকুল। মামা, আপনার শরীরটা কেমন? ছোটবেলা থেকে জানুবুকে বু বলে ডাকি, সেই সূত্রে আমি তরিকুলের মামা। হ্যাঁ মামা, আমি ভালো। তুমি কেমন আছো? জি ভালো। তরিকুল, কিছু মনে না করলে তোমাকে একটা কথা বলি। হ্যাঁ মামা, বলেন। তুমি যতক্ষণ থাকো জানুবুর কাছে সে ভালোই থাকে, কিন্তু তুমি যখন না আসো আর চলে যাও, তখনই জানুবুর খুব কষ্ট হয়, অনেক খিচুনি হয়। তোমার ল্যান্ডিং আর টেক অফটা একটু স্মুথ করা যায় না? মামা, আপনার ইংরেজি কথা ঠিক বুঝতে পারলাম না, তবে আপনি যে দুষ্টুমি করছেন সেটা বুঝতে পেরেছি। আপনি ছোটবেলায় দুষ্টু ছিলেন, এখনো দুষ্টু আছেন। আমরা অনেক রাত পর্যন্ত ছিলাম জানুবুদের বাড়ি। তরিকুল খুব রসিক জিন, অনেক রসিকতা করল আমাদের সাথে। নসীনের হাতও দেখে দিল তরিকুল। খুশি হবার মতো অনেক কথা বলল ওকে। জানুবু আগেই আমাদের জন্য রান্না করে রেখেছে, চিকন চালের ভাত, মুরগির মাংস, মাসকলাইয়ের ডাল আর ডিম ভাজি। তরিকুল চলে যাবার পর ওদের বারান্দায় খেতে বসলাম আমি আর নসীন। জানুবু ভাত তরকারি তুলে দিচ্ছে আমাদের প্লেটে, আর মান্দার ভাই হাত পাখার বাতাস করছে আমাদের গায়ে। তরিকুল প্রসঙ্গে একটা কথা বলছে না জানুবু। সে জানে শিক্ষিত মানুষরা বুঝতে পারে তার চালাকি। একটা চাপা লজ্জা আর অপরাধবোধের প্রলেপ জানুবুর চোখে মুখে। তার এই নীরবতা বলে দিচ্ছে আমাদের এই জীবনের নিচে বাস করে অন্য এক জীবন। সেই জীবনের আছে অভাব নামের এক ভয়ঙ্কর ডাইনি। ডাইনিটা একবার খেতে বসেছিল আমার ছোট্ট ছেলেটাকে। ক্ষুধার যন্ত্রণায় আমার ৩ বছরের রিপন মাটিতে শুয়ে মা বলে না কেঁদে ভাত খাবো বলে কাঁদত। তাই এই চাতুরি, তাই এর লোক ঠকানো। কাল নওশিনকে নিয়ে ঢাকা যাব। আমাদের বিয়ের অনুমতি চাইব ওর বাবা মার কাছে। বিকেলবেলা শেষবারের মতো গেলাম রূপসার ধারে। রূপসার পাড় ধরে হাঁটছি আমি আর নওশিন। ঝুপ করে একটা সুপারি পাতা পড়ল গাছ থেকে। আমি পাতাটা কুড়িয়ে আনলাম। অনেক বড় একটা পাতা, পেছনে প্রায় ২ জন মানুষের বসার মতো জায়গা। নওশিন, গাড়ি গাড়ি খেলবে? কিভাবে? তুমি পাতার এই পিছনের অংশে বসবে আর আমি পাতাটা আগা ধরে তোমাকে টেনে নিয়ে যাব। কোনোদিন খেলোনি খেলা? না, এটা আমার ছোটবেলার প্রিয় খেলা, আমার প্রথম গাড়ি, সুপারি পাতার গাড়ি। আমি আমার জ্যাকেট খুলে পেতে দিলাম পাতায়, আর ও বসল তার উপর। কচি ঘাসের উপর দিয়ে টানছি পাতাটা। পাতার গাড়িতে বসে নসীন দেখছে একপাশে মাটির চিকন রাস্তা, দেবদারু আর মেহগুনি গাছ, অন্য পাশে বয়ে যাওয়া রূপসা নদী। তোমার মাথার ফোঁটাটা কবে থেকে নসীন? আপনি যেদিন খুলনা চলে গেলেন, আপনাকে বাসে তুলে দিয়ে আমি গিয়েছিলাম নিউ মার্কেটে।
অনেক খুঁজে তারপর পেয়েছিলাম একটা চন্দন কাঠ। সেদিন থেকেই এই চন্দনের টিপ। নসীন, চন্দন কাঠের চিতাও হয়, সে পোড়াতেও পারে। আমি শাস্তে চাই, চন্দনে শাস্তে চাই। হঠাৎ একটা সাদা পাখির পালক ঝরে পড়ল উড়ন্ত পাখিদের গা থেকে। আমি পালকটা তুলে গুজে দিলাম নসীনের চুলে। আল্লাহ জানেন, আমি যখন দেখছিলাম পাখির পালকটা পড়ছে, আমার কেন জানি মনে হচ্ছিল আপনি পালকটা পরিয়ে দিবেন আমার চুলে। আমি তোমার মনের কথা শুনতে পাই। আমি জাদু জানি নসীন। আপনি সত্যিই জাদু জানেন। আপনি আপনার গল্পের জাদু দিয়ে চন্দনকে মিশিয়ে দিয়েছেন আমার রক্তে। মনের আনন্দে আমি নিজেকে নিয়ন্ত্রণ করার সব ক্ষমতা তুলে দিয়েছি চন্দনের হাতে। চন্দনকে ভাবতে ভাবতে ঘুমের চেয়ে বেশি আপন এখন জেগে থাকা। সব হারিয়েছি আমি। আমার মুখের ফ্রিজে লুকিয়ে রাখা চুম্বনটাও কেড়ে নিয়েছে চন্দন। আমরা সকালের লঞ্চে ঢাকা যাব। লঞ্চের কথা শুনে খুশিতে নাচতে শুরু করেছে নসীন। জীবনে নাকি কোনোদিন লঞ্চে উঠেনি সে। সবার কাছ থেকে বিদায় নিয়ে আমরা বাড়ি থেকে বের হয়েছি অনেক সকালে। নসীন মাত্র এই কয়েকদিনে খুব আপন করে নিয়েছিল সবাইকে। বাড়ি থেকে বের হবার সময় নসীনকে অনেকক্ষণ জড়িয়েছিল বিনা আর ভাবি। লঞ্চে উঠে অবাক হল নসীন। আর সবাই কোথায়? ওই তো লঞ্চের ৩-৪ জন মানুষ। না মানে যাত্রীরা কোথায়? আর কোনো যাত্রী নেই, শুধু তুমি আর আমি। আপনি পুরো লঞ্চটা ভাড়া করেছেন? বেশ কিছুক্ষণ চুপ করে থাকল নসীন। তারপর দৌড়ে গেল ডেকের ওপর। রেলিংয়ে দাঁড়িয়ে ২ হাত আকাশে তুলে চিৎকার করে বলল, চন্দন, আই লাভ ইউ। এতদিন আমার মনে হতো পৃথিবীর সবচেয়ে বেশি ন্যাকামো ধারণ করতে পারে যে বাক্যটি, সেটা হল আই লাভ ইউ। অতি ব্যবহারে বাক্যটির চামড়া ক্ষয়ে গেছে বহু আগে। কিন্তু এখন মনে হচ্ছে আই লাভ ইউ কথাটার অর্থ লুকিয়ে থাকে যে বলছে তার মুখের ভিতর, বাক্যটির ভিতর না। কথাটা শোনার পর ভেঙে পড়ল আমার আর নসীনের মধ্যকার সব দেয়াল। আমার মনে হল আই লাভ ইউ বাক্যটি পৃথিবীর সবচেয়ে স্পষ্ট আর সরল ঘোষণা, কোনো বিশেষণ ছাড়াই এক পবিত্র সন্দেশ। সারাটা পথ আমরা এই বাক্যটি বলতে বলতে ঢাকা এলাম, কখনো মুখে, কখনো চোখে, কখনো স্পর্শে। পরদিন সন্ধ্যাবেলা আমি গেলাম নসীনদের বাসায়। নসীনের বাবাকে দেখে অজানা এক শঙ্কা কেন জানি চমকে দিল আমাকে। একদলা বাতাস যেন নেমে গেল গলা দিয়ে বুকের ভিতর। ওনার চেহারার ভিতর খুশির একটা দাগও খুঁজে পেলাম না আমি। ভয়ঙ্কর শান্ত চেহারার একজন মানুষ উনি। ভদ্রলোক আমাকে বসার ঘরে বসতে বললেন। কিছুক্ষণ পর নসীন আর ওর মা এসে বসল আমাদের সাথে। স্বাভাবিক সৌজন্যমূলক আলাপ বেশিক্ষণ করলেন না উনি। ওনার কথা বলার ধরন দেখে বোঝা যাচ্ছে ঘুরিয়ে পেঁচে কথা বলা পছন্দ না ওনার। সরাসরি কাম টু দ্য পয়েন্ট তার স্টাইল। চন্দন, আমি জানি তুমি কি বলতে চাও। আমি খুব খুশি হয়েছি তুমি তোমাদের কোনো মুরব্বীদের আনোনি। ব্যাপারটা আগে তোমার কাছে পরিষ্কার করা দরকার। দেখো চন্দন, তুমি খুব সফল আর যোগ্য ছেলে, কিন্তু আমি কখনোই দেশ ছেড়ে বিদেশে থাকার পক্ষে না। রিঙ্কি আমার একমাত্র মেয়ে, তাকে আমি বিদেশে পাঠাবো না। কথাটা আমার চেয়েও বেশি আঘাত করেছে নসীনকে। ও একবার ওর মার দিকে আর একবার ওর বাবার দিকে তাকাচ্ছে। ওনা দিয়ে মুখের ঘাম মুছল কয়েকবার। সুতা ছেঁড়া বেলুনের মতো ঘুরপাক খাচ্ছে নসীন। একবার ধাক্কা খাচ্ছে বাবার দেয়ালে, অন্যবার মার দেয়ালে। নসীনের বাবা আমার আর নসীনের বিয়ে নিয়ে কোনো আলোচনাই করেনি নসীনের মায়ের সাথে। তার সিদ্ধান্তই চূড়ান্ত। অন্য কারোর সাথে আলোচনারও প্রয়োজন বোধ করেননি তিনি। প্রথম ধাক্কাটা সামলাতে অনেক সময় লাগছে আমার। কোনোমতে ওনাকে বললাম, কিন্তু আঙ্কেল, মানুষের সভ্যতার ইতিহাস তার অভিপ্রায়নেরই ইতিহাস, তার দেশ ছাড়ার ইতিহাস। অস্ট্রেলিয়া মহাদেশ থেকে চ্যাপ্টানাকের মানুষ প্রথম এসেছিল এই বঙ্গীয় তটে, আর্যরা এসেছিল ভারতবর্ষে। এখন আমরা যাচ্ছি পশ্চিমে। এতে দোষের কি আছে? এদেশের মানুষ অনেক খরচ করেছে তোমাদের শিক্ষিত করতে। তারা কি পাচ্ছে তোমাদের কাছ থেকে? অনেক কিছু পাচ্ছে। আমাদের পাঠানো টাকা বাংলাদেশের অন্যতম প্রধান আয়ের উৎস। এদেশের অনেক কর্তারা যখন দেশে বসে দেশের মানুষের টাকা চুরি করে বিদেশে পাঠাচ্ছে, তখন আমরা বিদেশ থেকে আমাদের কষ্টার্জিত উপার্জন দেশে পাঠাচ্ছি। প্রবাসীরা দেশের মানুষের কথা ভেবে বিদেশে যায় না, তারা যায় নিজেরা ভালো থাকতে। তারা স্বার্থপর। না, তারা স্বার্থপর না। নিজের ইচ্ছামতো বাঁচতে চাওয়া স্বার্থপরতা না, অন্যকে জোর করে আমার ইচ্ছায় বাঁচতে বাধ্য করাই স্বার্থপরতা। তাছাড়া অসফল পরোপকারী মানুষের চেয়ে সফল স্বার্থপর মানুষ আধুনিক সমাজে বেশি দরকারি, কারণ সফল মানুষেরই আছে কর দেবার ক্ষমতা।
স্বার্থপর মানুষ সমাজের কোনো উপকার করে না চন্দন। এখানেই আসে সরকারের ভূমিকা। সরকার জোর করে হলেও কর আদায় করে সেসব স্বার্থপর সফল মানুষদের কাছ থেকে। তাদের করের টাকাই তৈরি হয় হাসপাতাল, রাস্তাঘাট। এভাবেই যখন নসীনকে নিয়ে টানা হেঁচড়া করছিলাম আমি আর ওর বাবা, তখন ও উঠে গেল কাঁদতে কাঁদতে। আমার কথাগুলো ঠিক মনে হচ্ছিল ওর বাবার, তাই নসীনকে হারানোর ভয়টাও ফুটে উঠছিল ওনার চেহারায়। শেষ পর্যন্ত উনি যুক্তির বদলে আবেগের আশ্রয় নিলেন। বললেন, চন্দন, আমি তোমার সাথে তর্কে যেতে চাই না। রিঙ্কি আমার একমাত্র সন্তান। ওকে বিদেশে পাঠালে আমি থাকতে পারব না। ওনার দুই ভ্রুর মাঝখানে এখন একটাও ভাঁজ নেই। ভ্রু কুঁচকে কথা বলছেন না উনি আর। এই কথাটা ওনার ব্রেনের বদলে বুকের ভিতর থেকে বের হয়েছে। কিছুক্ষণ চুপ থাকার পর আমি বললাম, আমি যদি দেশে চলে আসি? ভদ্রলোক একটু হাসলেন আমার কথায়। চন্দন, আমার বয়স হয়েছে, অভিজ্ঞতাও অনেক। বাংলাদেশ তোমার আর ভালো লাগবে না। কয়েকদিন পরই হাঁপিয়ে উঠবে তুমি। তখন তুমি সবকিছুর জন্য আমাদের দায়ী করবে। তার চেয়ে রিঙ্কিকে তুমি আমার কাছেই থাকতে দাও। আমার খুব মায়া লাগছে ওনার চেহারা দেখে। মনে হচ্ছে উনি ওনার চোখের সামনে দেখতে পাচ্ছেন শিশু থেকে নসীনের বড় হয়ে ওঠার প্রতিটি ধাপ। আর কথা না বাড়িয়ে এক্সকিউজ মি বলে উঠে গেলেন বসার ঘর থেকে। ঘরে এখন আমি আর নসীনের মা। সারা জীবন তিনি স্বামীর কথার বিরুদ্ধে যাননি, এবারও গেলেন না। কিছুক্ষণ চুপচাপ বসে থাকার পর উনি গেলেন তার স্থায়ী ঠিকানায়, রান্নাঘরে। রান্নাঘর থেকে টুংটাং হাঁড়ি পাতিলের ঠোকাঠুকির শব্দ আসছে। সেই শব্দ আর বসার ঘরের নিঃশব্দতার একটাই অর্থ, চন্দন, তোমাকে আমরা গুড নাইট বলেছি। আমার বের হবার শব্দ পেয়ে নিজের ঘর থেকে বেরিয়ে এলো নসীন। ওর আর আমার মধ্যকার বাতাসের দেয়ালটা এখন পাথরের মতো শক্ত, যে দেয়াল ওর পক্ষে ভাঙা অনেক কঠিন। নসীন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখল আমার দরজা খোলা, আমার সিঁড়িতে দাঁড়িয়ে ওর দিকে একবার ফিরে তাকানো, কিছু বলার ব্যর্থ চেষ্টা, আর অবশেষে মাথা নিচু করে সিঁড়ি দিয়ে নেমে যাওয়া। রাস্তায় এসে বুঝলাম কতখানি শূন্য আমি। দীর্ঘ প্রবাস জীবনে আমি হালকা ছিলাম বটে, তবে শূন্য ছিলাম না। মানুষের জীবনে একটা ভার যে অনেক জরুরি, সেটা আমার আগে কখনো মনে হয়নি। কোন দিকে যাব বুঝতে পারছি না। আমার সামনে অনেকগুলো রাস্তা, কোনোটা ডানে, কোনোটা বাঁয়ে, কোনোটা সোজা। মনে হচ্ছে এখন কোনো গন্তব্য নেই আমার। সব রাস্তাই আমার কাছে সমান। আকাশের দিকে তাকিয়ে মনে হলো শেক্সপিয়ারকে, লাইফ ইজ এ টেল টোল্ড বাই এন ইডিয়ট, ফুল অফ সাউন্ড অ্যান্ড ফিউরি, সিগনিফাইং নাথিং। এরপর অনেক চেষ্টা করেছিলাম নসীনের বাবাকে রাজি করানোর। রঞ্জুদা কথা বলল ওনার সাথে। রাশেদ ভাই ঢাকায় এলো ওদের বাসায়। ভাবি ফোন করল নসীনের মাকে। কিন্তু নসীনের বাবার মধ্যে সৎ মানুষের সব দোষ প্রচুর পরিমাণেই আছে। সে ভীষণ একগুঁয়ে। নিজের বিশ্বাসকে রক্ষা করেন ধর্মের মতো করে। পরিবর্তন তার সবচেয়ে অপছন্দের জিনিস। তিনি বিশ্বাস করেন না সবকিছু আগের মতো রাখতে গেলে বদলাতে হয় সমস্ত পৃথিবী। নসীনের বাবা তাই সবিনয়ে প্রত্যাখ্যান করলেন আমাদের সবার অনুরোধ। আর এক সপ্তাহ পর আমার ফ্লাইট। একদিন বিকেলে আমার হোটেলে এলো নসীন। ওর সেই গন্ধ, তির্যক চাহনি কিছুই দেখতে পেলাম না। নসীন যেন আমার দেখা সেই মেয়েটির এক সুরের ছাই। অসহায় দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে নসীন বলল, আমাকে এত সহজে ছেড়ে দিলেন? ওর দিকে না তাকিয়ে বললাম, তোমাকে ছিঁড়ে আনা কি ঠিক হতো? আমি তো আসতেই চাই। উত্তেজিত হয়ে উঠল নসীন। জীবনটা আমার, আমি ঠিক করব আমি কার সাথে থাকব। সেখানে আপনারা আমাকে কেন জিজ্ঞাসা করছেন না? না নসীন, তোমার জীবনটা তোমার, এটা পাশ্চাত্যের জন্য ঠিক। সেখানে একটা বাচ্চাকে শেখানো হয় স্বকেন্দ্রিকতা একটা গুণ। পরিবারের হাত ধরে বাচ্চাটা বড় হয় নিজের মতো করে। 18 বছর বয়স হলে নিজের সব দায়িত্ব সে নিজেই তুলে নেয় নিজের কাঁধে। নিজের খরচও সে নিজে বহন করে। এটাই পাশ্চাত্যের ভালোবাসার রকম। কিন্তু প্রাচ্যের একটা বাচ্চাকে শেখানো হয় সংকুলিকতা একটা গুণ। পরিবারের হাত ধরে বাচ্চাটা বেড়ে ওঠে পরিবারের মতো করে। তোমার মা এখনও তোমাকে মুখে তুলে খাইয়ে দেন। তুমি প্রতি মুহূর্তে চলো তোমার বাবার টাকায়। তুমি নিজে স্বাধীন না হলে তোমার স্বাধীনভাবে সিদ্ধান্ত নেবার অধিকারও থাকে না। আমার জায়গায় আপনি থাকলে কি করতেন? বাবার কথায় অন্য কাউকে বিয়ে করতেন? না, করতাম না। অপেক্ষা করতাম, যা এখন করছি। সময় দিতাম আমার বাবা মাকে। তাদের বোঝাতাম আমি তাদের কথা শুনেছি, তাদের অমতে বিয়ে করিনি। এখন তাদেরও উচিত আমার কথা শোনা।
বিয়ের জন্য আমাকে চাপ না দেওয়া। আমাদের সামনে এখন দুটো রাস্তা নসীন। এক, ৬০ বছর বয়সের একজন মানুষকে কষ্ট দেওয়া। ২, তার কষ্টকে দুজনে ভাগ করে নেওয়া, যাদের বয়স ২৫ থেকে ৩০। আর অপেক্ষা করা, একদিন তোমার বাবা হয়তো আমাদের ইচ্ছাকে সম্মান করা উচিত বলে মনে করবেন। আমি দ্বিতীয়টির পক্ষে। নওশীন টেবিলের উপর হাত রেখে আমার দিকে ঝুঁকে ঠান্ডা গলায় পরিষ্কার উচ্চারণে বলল, ডু ইউ লাভ মি? ভালোবাসি বলেই হ্যাচকা টানে তোমাকে কেড়ে নিতে পারছি না। আমরা আজ এক্ষুনি বাবার অমতেই বিয়ে করব। আপনি কি রাজি আছেন? হ্যাঁ অথবা না উত্তর দিবেন। আমি কিছু না বলে মাথা নিচু করে বসে থাকলাম। নওশীন বুঝল আমি নাই বলেছি, কিন্তু ও আমার মুখ থেকে শুনতে চায়। কি হলো, কথা বলুন, চুপ করে থাকবেন না, হ্যাঁ অথবা না। আমি এবারও কিছু বলতে পারলাম না, শুধু তাকালাম ওর দিকে। হঠাৎ নওশীন টেবিলে একটা জোরে ধাক্কা দিয়ে পিছিয়ে নিল চেয়ারটা। আমার জামার কলার ধরে হ্যাচকা টানে দাঁড়া করালো আমাকে। আমাকে ঝাঁকি দিতে দিতে নওশীন অনেক কিছু বলতে চাইল। চোখ ভর্তি ওর তিরস্কার। চোখের সেই তিরস্কারকে ভাষায় সাজাতে পারল না নওশীন। আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিল চেয়ারে। টেবিলের উপর থেকে ওর ব্যাগটা নিয়ে বলল, ইউ আর নট ওডেসিয়াস। ট্রজানের যুদ্ধে যেতে পারলেন না আপনি। নওশীনের প্রতিটি স্মরণে একটু একটু করে নিঃশেষ হচ্ছিলাম আমি। ও যখন ওর ব্যাগটা নিয়ে শেষবার তাকালো আমার দিকে, আমি তখন হৃদয়হীন এক রক্তপ্রবাহ মাত্র। আমার সব অনুভূতি নিয়ে চলে গেল নওশীন। ওর চলে যাওয়া দেখতে দেখতে ওর অনুচ্চারিত শব্দটা শুনতে পেলাম, কাপুরুষ। আমি অনেকবার ভেবেছি নিয়ে যাব নওশীনকে। ওকে আমি জয় করেছি অনেক আগেই। রিঙ্কি ডাকলে ও সাড়া দেয় বটে, তবে নওশীন ডাকলে ও এখন হারিয়ে যায়। নওশীনকে নিয়ে ওর বাবার সাথে টানাটানির এই খেলাটাকে আমার যুদ্ধ মনে হয়নি কখনো। নওশীনকে মুগ্ধ করতে যা যা দরকার সব আছে আমার কাছে। আমার শরীর, আমার মোটা মানিব্যাগ, আমার গল্প সব আছে। আর ওর বাবার কাছে মমতার একটা চিকন সুতা ছাড়া কিছুই নাই। তাই নওশীনকে আমি নিয়ে গেলে সেটা ছিনিয়ে নেওয়াই হবে। আমাদের জীবনের সব সিদ্ধান্ত সাদা আর কালোর মধ্যে সীমাবদ্ধ না, যেখানে লাভ লোকসানের হিসাবটা খুব পরিষ্কার। কিছু কিছু সিদ্ধান্ত নিতে হয় সাদা আর কালোর মাঝখানে এক ধূসর জায়গায় দাঁড়িয়ে। জীবনের প্রয়োজনে অনেক প্রিয় জিনিস ত্যাগ করা অনিবার্য হয়ে পড়ে তখন। নওশীন যখন ওর বাবা মার ভালোবাসাকে ওর জন্মগত অধিকার বলে গ্রহণ করেছে, আমি তখন প্রাণপণ চেষ্টা করেছি ভালোবাসা ছাড়া বাঁচার সব কৌশল আয়ত্ত করতে। নওশীন তাই জানে না মাথার পাশে ছাতা আছে জেনে রোদে হাঁটা আর কোথাও কোনো ছাতা নেই জেনে রোদে হাঁটার মধ্যে কি পার্থক্য। নওশীন ওর জীবনে অলক্ষ্মীর সাথে সব যুদ্ধই করেছে লক্ষ্মীকে সাথে নিয়ে। লক্ষ্মীর গুরুত্ব তাই ওর কাছে অস্পষ্ট। সারা জীবনে ওর চারপাশে এত ভালোবাসা ছড়ানো ছিটানো ছিল যে কখনো সে ফিরেও তাকায়নি সেদিকে। নওশীনের সাথে আমার সম্পর্কটা হলো ভালোবাসার উপরই কাঠামো, আর ওর বাবা মার সাথে ওর সম্পর্কটা ভালোবাসার অবকাঠামো। ভালোবাসার উপরই কাঠামো ভেঙে পড়লে আমরা কষ্ট পাই, তবে সে কষ্ট বের হয়ে আসে অশ্রু হয়ে। কিন্তু অবকাঠামো ভেঙে পড়লে শুকিয়ে যায় সব অশ্রু। একটা শুষ্ক কান্না বুকের ভিতর বাস করে সারা জীবন। তাই আমি পারলাম না নওশীনকে ওর বাবার কাছ থেকে ছিনিয়ে নিতে। এরপর বাকি কয়েকটা দিন আমরা দেখা করতাম প্রতিদিন। আমরা আমাদের মাঝখানে তৈরি করেছিলাম শক্ত দেয়াল। তেমন কোনো কথাবার্তা হতো না আমাদের। চুপচাপ বসে থাকতাম। কাছাকাছি আসতে হবে বললে রিকশায় উঠতাম না। পাশাপাশি হাঁটলে নওশীন এমনভাবে হাঁটত যেন ওর ওড়না বাতাসে উড়ে কখনো আমার গায়ে না লাগে। একসাথে বসলে আমাদের মাঝখানে নওশীন ওর ব্যাগটা রাখত লম্বালম্বি করে, দূরত্বটাকে আরও বাড়াতে। ও বলতো আমি পাশে থাকলে ও শুনতে পায় চন্দন আর নওশীনের গল্প, তাদের হাসাহাসি, তাই দেখা করে আমার সাথে। আমি এয়ারপোর্টে ঢোকার আগেই জানতাম নওশীন আসবে। এয়ারপোর্টে ঢুকেই দেখতে পেলাম ওকে। আমি অনেক দূরত্ব নিয়ে দাঁড়ালাম ওর সামনে। অনেক কষ্টে বললাম, তোমার আইডি কার্ডগুলো সাবধানে রেখো, যেন ব্যাগ থেকে পড়ে না যায়। আমার কথা একটু বেঁকে উঠল ওর ঠোঁটের একটা কোণা। আমি বললাম, চোখে পানি নিয়ে হাসতে নেই নওশীন, তাহলে রংধনু হয়। চোখের পানি এখন নওশীনের একমাত্র ভাষা। অনেক কথা বলল নওশীন সেই ভাষায়। চেহারার কোনো পরিবর্তন ছাড়াই ওর চোখ দিয়ে ঝরছে পানি। চোখের পানিকে যেন কোনো যুদ্ধই করতে হচ্ছে না শরীরের সাথে।
আস্তে আস্তে ঝাপসা হতে থাকল নসীন। বহু বছর পর ঘামছে আমার চোখ দুটো। এয়ারপোর্টের ঘোষণা এলো, যেতে হবে আমাকে এখন। বিদায় শব্দটা বেরই হলো না গলা দিয়ে। ব্যাগটা তুলে হাঁটা শুরু করলাম। ছুটে এসে আমার হাতে একটা কাগজ দিল নসীন। ঝাপসা চোখে তাকালাম কাগজটার ওপর। আউট বিয়ন্ড আইডিয়াস অব রং ডুইং অ্যান্ড রাইট ডুইং দ্যার ইজ এ ফিল্ড, আই উইল মিট ইউ দেয়ার। ভাবার্থ, উচিত অনুচিতের ওপাশে আছে এক চত্বর, তুমি সেখানে এসো, আমি থাকব। সামনে তাকিয়ে হাঁটা শুরু করলাম আবার। খুব ইচ্ছা করছে পিছনে ফিরে তাকাতে, পারলাম না। কোথায় যেন শুনতে পেলাম, উই অল বর্ন টু রান। শেষ হল মোহাম্মদ সাইফের উপন্যাস ডিয়ার লাইফ। উপন্যাসটি আপনাদের কাছে কেমন লাগলো? যারা সম্পূর্ণ উপন্যাসটি শুনেছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। আপনাদের ভালো লাগা মন্দ লাগাগুলো শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পতরুর সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।